গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে দেখতে গেল। যজ্ঞদত্ত যখন ঘরে ঢুকল, দেখল মেয়ে কার্পেটের আসনের ওপর বসে, পরনে দেশি কাপড়, হাতে বেলোয়ারি চুড়ি এবং এক জোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাথায় এত তেল যে কপাল যেন ধাতুর মতো চকচক করছে। যজ্ঞদত্ত একটু হেসেই ফেলল। পাস এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলো ও ছায়া। গল্পের নায়ক যজ্ঞদত্ত মুখুজ্জে। সুরমা তাকে বলে আলো মশাই, আর নায়িকার নাম তো শুনলে, সুরমা। যজ্ঞদত্ত তাকে ছায়া দেবী বলে সম্বোধন করে। কোনো এক অলস দুপুরে দুজনের মধ্যে এক প্রকার তর্কাতর্কি লেগে গেল। কে আলো, কেই বা ছায়া? সুরমা বড় সুন্দর করে বুঝিয়ে বলে, আচ্ছা আলো মশাই, এ কি তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকলে আমি কোথাও নেই, অপরদিকে আমি না থাকলেও তুমি চিরজীবী, তাই তুমি আলো আর আমি ছায়া। কিন্তু এ থেকে কি বোঝা গেল? ওরা কারা? স্ত্রী পুরুষ বটে, আলোর বয়স 23 ও ছায়া 88, কিন্তু এরা স্বামী স্ত্রী নয়। তুমি বলবে অবৈধ প্রেম বুঝি, আমি বলবো শুদ্ধ অফুরান ভালোবাসা। যজ্ঞদত্তের ছোট করে দাড়ি ছাঁটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো। বই ভর্তি লাইব্রেরিতে বসে যজ্ঞদত্ত চিঠি লিখছিল। খুব সন্তর্পণে ছায়া ঘরে প্রবেশ করল। ইচ্ছে এই যে পেছন থেকে এসে দুহাতে যজ্ঞদত্তের চোখ টিপে ধরে, কিন্তু খানিক এগোতে আয়নায় চোখ যেতেই সে দেখে আলো তার দিকেই চেয়ে হাসছে। ছায়া লজ্জা পেয়ে বলল, যা, দেখে ফেললে কেন? বারে, সেটা কি আমার দোষ? তবে কার শুনি? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই ওই আয়নার। এখনই আমি ওটাকে ঢেকে দেব। তা দিও, কিন্তু বাকিটা। আচ্ছা আলো মশাই, কি ছায়া দেবী? তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? তুমি কি ঠিক করে খাও দাও না নাকি? সুরমা, তুমি বুঝি এখন এই সব নিয়ে আমায় বকুনি দিতে এসেছো? তাই। ছায়া দেবী, একবার চারিদিকটা চেয়ে দেখো দেখি, কত বই, কত কি পড়া বাকি। আমার অন্য কিছু সময় আছে। তুমি বিয়ে করছো না কেন? খুবই ভুলবান নয়। আচ্ছা ছায়ারানী, সে জবাব তো তোমায় রোজই দিয়ে চলেছি নাকি? না, করতেই হবে। বরং তুমি একখানা বিয়ে করো। ছি ছি, ও কি কথা? বিধবার আবার বিয়ে করতে আছে নাকি তা সম্ভব? জানি না সুরো, জানি না। কেউ বলে সম্ভব, আবার কেউ বলে না। এ জগৎ বড় কঠিন ছায়া। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন? তাহলে কি চিরটা কাল শুধু আমারই সেবা করে কাটাবে? তাই কাটাবো। যজ্ঞ সুরমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মনের স্বাদ কি তবে? আমাকে আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। পারবে আমাকে ছেড়ে থাকতে? সুরমা দুদিকে মাথা নাড়ল শুধু, চোখে তখন অশ্রু বন্যা। আর এভাবেই আলো মশাই ও ছায়াদেবীর দিন কাটতে থাকে সুখে দুঃখে।
আছে যোগ্য দাদা, সেই গল্পটা বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে বৃন্দাবনে কিনেছিলে। হো হো, কত টাকা কিনেছিলে গো? বোধহয় 50 টাকা। সে এখন কবেকার কথা, অথচ মনে হয় এই যেন সেদিন ঘটেছিল। তখন বিয়ে পাশ দিয়ে পশ্চিমে বেড়াতে গেছি, মা তখন সঙ্গে। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে, আর তখনই তোমাকে প্রথম দেখি। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, অপূর্ব গান গাইছিলে। যাও, আমি বুঝি গান গাইতে পারি? আহা, তখন তো পারতে। তারপর অনেক পরিশ্রমের পর তোমাকে পাই। বুঝলাম তুমিও ব্রাহ্মণেরই মেয়ে, বাল বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছিলেন। আমার মায়ের কাছে তারপর তোমাকে এনে দিই, উনি তোমাকে বুকে তুলে নেন। তারপর মৃত্যুকালে আবার আমার হাতেই তোমাকে ফিরিয়ে দিলেন। যোগ্য দাদা, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে কোথাও। আমার আর কেউ নেই। আমি যে আছি সুরমা। তুমি আমাকে আবার বেচতে পারো? নিজেকে না বেঁচে ফেললে তা যে একেবারেই সম্ভব নয় সুরমা। সুরমা কিছু বলল না, সজল চোখে যজ্ঞদত্তের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের মধ্যে একটি একটি বউ আনো না দাদা। আবার সেই এক কথা কেন? সমস্ত দিন ধরে একেবারে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে বসিয়ে রাখবো। তা তোমার নিজের সহ্য হবে তো? আমাকে কি তোমার হিংসুটে বলে মনে হয় নাকি? তা নয়, আমি কি তাই বললাম? আমি বললাম এইভাবে তুমি নিজের জায়গার ভাগ অন্য কাউকে দিতে পারবে তো? তা কেন? আমি রাজাই থাকবো, শুধু একখানা মন্ত্রী বহাল রাখবো। দুজনে মিলে তোমার রাজ্য চালাবো। দেখো ছায়া, আমার বিয়ের তেমন প্রবৃত্তি নেই এখন। তোমার যদি নেহাত সঙ্গীর প্রয়োজন হয় তাহলে ভেবে দেখতে পারি। বা, তবে তাই হোক না, খুব মজা হবে। দুজনে বেশ মনের সুখে দিন কাটাবো। তবে সে মনে মনে বলল, তিন কুলে আমার তো কেউ নেই, কিন্তু আমার জন্য তুমি কেন অপমান করবে? বিয়ে করো, তোমার মুখ চেয়ে আমার সব সইবে। অন্যের জীবনে কি ঘটছে তা নিয়ে মানুষের বরাবরের কৌতূহল। সকলে বলে যজ্ঞদত্ত তার শিকার, তবে বখাটে তো বটেই। তার কারণ সুরমা। লোকেদের এসব আলোচনা তাদের কানেও আসে, তারা শুধুই নিজেদের মধ্যে হাসে। কেউ একটু ঠেস দিয়েই বলি ও সুরমা, দাদার একটা বিয়ে দাও না কেন? সুরমা সঙ্গে সঙ্গে বলে ওঠে, দাও না দিদি, একটা ভালো মেয়ে দেখে। তাই তো, তা ভালো মেয়ে মেলা যে বাড়ি শক্ত। অবশ্য তোমার রূপে যা চোখ ভরে আছে তার আবার। কি যে বলো, আমি বরং যাই, মেলা কাজ পড়ে আছে। সেদিন দুপুরবেলা বেশ বৃষ্টি। সুরমা যজ্ঞদত্তের ঘরে ঢুকে বলল, একটা মেয়ে পছন্দ করে এলাম। যাক বাবা, একটা দুর্ভাবনা গেল তাহলে। তা কোথায় থাকে সে? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। মেয়েটা শুনেছি ভালো, দেখে এসে যদি মনে ধরে তো আনো। মনে ধরবে না,
আহা, একবার দেখে এসো না। ছায়াদেবী আলো মশাইকে সুন্দর করে সাজিয়ে আতর মাখিয়ে ঘষে মেজে যখন আয়নার সামনে দাঁড় করালো, দরকার নাকি? তখন যজ্ঞদত্ত বলে উঠল, এর কি প্রয়োজন ছিল? এ বাবা, এ তোমার বড় বাড়াবাড়ি ছায়া। পথে বন্ধুর সঙ্গে দেখা, তাকেও সঙ্গে নিল সে। ওহে ভায়া, ওঠো ওঠো, না না আরে না, কি ওঠো। এখন কি করে? এখন তো অনেক কাজ। গাড়িতে ওঠো। আরে বাবা, আরে বাকি কথা না হয় পথে যেতে যেতে বলবো খন। ওঠো ওঠো, আচ্ছা চলো চলো চলো। বসো। চলো চলো, মিত্তির বাড়ি থেকে একটু জলযোগ করে আসি, চলো। মানে সেখানে একটি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি? তা এ কার বন্দি? সেই যে তোমরা যার হিংসে মরে যাও, সেই ছায়া দেবী। গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে দেখতে গেল। যজ্ঞদত্ত যখন ঘরে ঢুকল, দেখল মেয়ে কার্পেটের আসনের ওপর বসে, পরনে দেশি কাপড়, হাতে বেলোয়ারি চুড়ি এবং এক জোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাথায় এত তেল যে কপাল যেন ধাতুর মতো চকচক করছে। যজ্ঞদত্ত একটু হেসেই ফেলল। কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তার উপর রেখে বলল, পুতুল। ও বেশ বেশ, কি পড়ো? কিছু না। ও, তা কাজকর্ম কিছু জানা আছে? প্রতুল মাথা নাড়ল। পাশেই একজন ঝি দাঁড়িয়েছিল। সে বলে উঠল, খুব কর্মঠ, রান্না বান্না সংসারের কাজ কমে একদম মায়ের আটকানা পেয়েছে গো। মুখে একদম বেশি কথাটি নেই, ভারী শান্ত। এবার বন্ধু বলে ওঠে, বেশি জ্যাঠামি না করে তাড়াতাড়ি পছন্দ করে নাও দেখি। বুঝেছি। তা তোমার বাবা বেঁচে নেই? না মা? না কেউ নেই? না। আমার বাড়ি যাবে? ঠিক সেই সময় জানলার দিকে নজর পড়ায় সে দেখল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন অগ্নি বর্ষণ করছে। ভয় পেয়ে সে বলল, না। বাইরে আসতেই মিত্তির মশাইয়ের সাথে যজ্ঞদত্তের দেখা। তা কেমন দেখলেন? বেশ। বিবাহের দিন তাহলে স্থির হোক। হোক। 12-13 বছর বয়সের ছেলের হাত থেকে যদি কোনো রসকসহীন অভিভাবক তার প্রিয় বইটি পাঠরত অবস্থায় আচমকা ছিনিয়ে নিয়ে যায়, তখন তার যেমন অবস্থা হয়, ভিতরের প্রাণটি যেমন আকুল হয়, ভয়ে ভয়ে বিরক্তি ভরা চোখ দুটো যেমন সেই প্রিয় পদার্থটিকে খুঁজে বেড়ায়, সবসময় কারো উপর যেন রাগ বিরক্তি প্রকাশ করার প্রবৃত্তি হয়, সুরমা ঠিক তেমনভাবেই যজ্ঞদত্তের জন্য ছটফট করতে লাগলো। কি যেন খুঁজে চলেছে সে। চেয়ার, টেবিল, সোফা, ঘর, বারান্দা সবকিছুর ওপরেই যেন রাগ তার, এক অদ্ভুত অস্থিরতা তার শরীর ও মনে। যজ্ঞদত্ত ঘরে ঢুকল। কি হলো আলো মশাই, পছন্দ হলো? ও, তা কবে বিয়ে? বোধহয় এই মাসেই। আমার মাথা খাও, সত্যি বলো। বলছি তো। বলো বলো, পছন্দ হয়েছে? হ্যাঁ। সুরমা আর কোনো কথা খুঁজে পেল না। ছোট ছেলে মেয়েরা ধমক খেয়ে কাঁদবার ঠিক আগের মুহূর্তে এদিক ওদিক মাথা নেড়ে যেমন অর্থহীন কথা বলে, সুরমা ঠিক তেমনই ছেলে মানুষের মতন মাথা নেড়ে বলল,
তবে তবে বলেছিলাম তো পছন্দ হবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ডুবে থাকায় এ উত্তরে বিশেষ মাথা ঘামাল না। তবে এ কথার বিশেষ একটা অর্থ নেই, কারণ প্রথমত পছন্দ হবেই এমন কথা কখনোই সুরমা নিজ মুখে বলেনি, এবং দ্বিতীয়ত সে নিজে মেয়েটিকে দেখেনি, আশাও করেনি যজ্ঞদত্তের এত অল্পেই পছন্দ হবে তাকে, এবং ভাবতেও পারেনি যে এত দ্রুত সম্বন্ধ পাকা হবে। তবে কদিন পরে যজ্ঞদত্ত এ সবই বুঝতে পারল। বলল, সুর, এ বিয়ে হওয়ার নয়। সে কি, সব যে স্থির? না না, স্থির কিছুই নয়। না, তা আবার হয় নাকি? দুঃখীর মেয়েকে ঘরে এনে সুখী করবে, এটাও ভেবে দেখো। কথা দিয়ে শেষে কথা ফেরাবে। যজ্ঞদত্তের প্রতুল কুমারীর কথা মনে পড়ল। সহিষ্ণুতা ও শান্তিতে ভরা সেই চোখ দুটো। যজ্ঞদত্ত কোনো উত্তর দিতে পারল না। প্রতুল, সুরমা দুজনের কথাই সে ভাবতে লাগল। সুরমার কথাই বেশি। যজ্ঞদত্তের চোখ জলে ভরে এলো। সামনে দাঁড়িয়ে থাকা সুরমার জলছবি অস্পষ্ট হতে লাগল। বিবাহ সম্পন্ন করে যজ্ঞদত্ত প্রতুল কুমারীকে ঘরে নিয়ে এলো। বিকারগ্রস্ত রোগী যেমন ঘরে কেউ না থাকলে জলের ঘড়া আঁকড়ে ধরে, ঠিক সেইভাবেই সুরমা প্রতুলকে আঁকড়ে ধরল। নিজের যত গয়না, যত কাপড় ছিল, সুরমা তা দিয়ে প্রতুলকে সাজাতে লাগল। যজ্ঞদত্তের তা যেন কেমন অসহ্য লাগতে লাগলো। এত তাড়াতাড়ি ঘটে যাওয়া ঘটনা প্রবাহে সকলেই যেন কেমন ঘোরের মধ্যে রয়েছে। যজ্ঞদত্ত একদিন সুরমাকে ডাকল। ছায়া, ছায়া। কি যজ্ঞ দাদা? আলু মশাই নয় কেন? আলো মশাই? কতকাল তুমি আমার কাছে আসনি, এসো। এ বাবা, এই দেখো, বউকে আমি একলা ফেলে চলে এসেছি। যাই গে। রাগের মাথায় কেউ কাউকে চড় মারলে সে যদি ক্ষমা করে চলে যায়, তাতে অপরজন যেমন দমে যায়, যজ্ঞদত্ত কেমন যেন দমে যেতে লাগলো। তার বারবার মনে হতে লাগলো সে সুরমার প্রতি ঘোরতর অন্যায় করে চলেছে, আর সুরমা তাকে প্রতিনিয়ত ক্ষমা করে চলেছে। সুরমা প্রাণপণে দুজনের মিলনের চেষ্টা করে চলেছে অনবরত। প্রতুল সবটাই বোঝে। হিসেবের গরমিল বোঝার মতো বুদ্ধি তার না থাকলেও তার নারী মন সবটাই টের পায়। একদিন যজ্ঞদত্ত সুরমাকে ডেকে বলল, সুরো, ভাবছি বর্ধমানে গিয়ে পিসিমাকে একবার প্রতুলকে দেখিয়ে আনি। দামোদর পার করে পিসিমার বাড়ি। বাড়ি পৌঁছে যজ্ঞদত্ত বলল, পিসিমা, পিসিমা। কে? পিসিমা গো, কোথায় গেলে? যোগু এলি বুঝি? পিসিমা, বউ এনেছি, প্রতুল। ও মা, পেন্নাময়। বিয়ে করেছিস বুঝি? বেঁচে থাক বাচ্চা, দিব্যি চাঁদ পানা বউ। এবার ভালো করে ঘর সংসার কর। সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিলে। সুরো বুঝি বিয়ে দিয়েছে? সে তো দিলে, কিন্তু আমার তো নরগণ, বউয়ের রাক্ষসগণ। একসঙ্গে থাকলে আবার বাঁচি না বাঁচি। আহা, থাক সেসব কথা।
তখন আসলে তাড়াহুড়ো এসে সব দেখা হয়নি কি না। আমি বলি কি, এখন তো তোমার কাছেই থাকবে, তা মাসে ওই 50 টাকা করে পাঠাবো, হবে না পিসি? হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আহা, চাঁদের মতন মেয়ে। তবে বলছি, একটা শান্তি সস্তেন করলে হয় না? হ্যাঁ, হয় বই কি। আমি বলি কি পিসি, আসছে মাসে ভট্টাচার্যি মশাইয়ের কাছে গিয়ে কথাখানা একবার পারি, তারপর উনি যা বলেন সেই মতো তোমাকে খবর দেব। সন্ধ্যার সময় বউকে ডেকে যজ্ঞদত্ত বলল, তবে এখানেই থাকো, কেমন? হুম। যা তোমার দরকার হবে আমাকে জানিও কিন্তু। আচ্ছা। তুমি চিঠি লিখতে জানো? না। বোঝো, তাহলে আমায় জানাবে কেমন করে? প্রতুল যজ্ঞদত্তের মুখের দিকে চেয়ে রইল। যজ্ঞ মুখ ফিরিয়ে চলে গেল। প্রতুল পিসিমার বাড়িতে সারা দিনই কাজ করে। বসে থাকার মেয়ে সে নয়। নতুন হলেও সে ঘরকন্যার মতন করে ঘরের সবকিছুই সামলায়। পিসিমা বোঝেন, প্রতুলের মতো মেয়ে সবার গর্ভে জন্ম নেয় না। বউয়ের অনেক গয়না, পাড়াশুদ্ধ লোক জানাজানি হলে সবাই তা দেখতে আসে। কে দিয়েছে গা? তোমার বাপ? আমার বাপ মানে গো, ঠাকুরজি দিয়েছেন। তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ। ওমা, সব গহনা তার? সব। তবে তার দরকার নেই, তিনি বেদবা মানুষ। তা তার কত বয়স? আমাদের চেয়ে বড়। তিনিই জোর করে আমাদের বিয়ে দিয়েছেন। তোমার বর বুঝি তাকে খুব মাননি করে? হ্যাঁ, তা তো বটেই। উনি সতীনক্ষী, ওনাকে সবাই ভালোবাসেন। একদিন উপরের জানলা থেকে সুরমা দেখল যজ্ঞ একাই ফিরে এসেছে। সে যখন জানতে পারল প্রতুলকে সে রেখে দিয়ে এসেছে, ব্যাপারটা সুরমার বুকে যেন বিঁধল। ক্ষণিকের দূরত্ব তৈরি হলেও আবার সব আগের মতোই হয়ে যায়। যজ্ঞ সুরমাকে ছায়া বলে ডাকলেও সুরমা আর তাকে আলো মশাই বলে না। দিন কেটে যায়। যজ্ঞদত্তের প্রতুলকে এ বাড়ি নিয়ে আসার কোনো প্রবৃত্তি দেখা যায় না। এমন সময় হঠাৎ চিঠি এলো, পিসি মারা গিয়েছেন। যজ্ঞদত্ত তড়িঘড়ি বর্ধমানে গেল। সুরমা তাকে প্রতুলকে ফেরত আনবার বিধান দিল। পিসির শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হলে যজ্ঞদত্ত প্রতুলের সাথে কথা বলার খানিক ফুরসত পেল। শুনছেন, আপনাকে কিছু বলবো। বেশ, তো বলো। আপনি বলেছিলেন আমার যদি কখনো কোনো দরকার হয়। হ্যাঁ, বেশ, তো কি দরকার বলো। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণে, এখানে আর থাকা চলে না যে। কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারের জায়গা পাই। আমি তো সব কাজই পারি। তুমি তোমার নিজের বাড়ি যাবে? আমার নিজের বাড়ি সে আবার কোথায়? আর তারা আমাকে থাকতে দেবেনি বা কেন? আমার বাড়িতে যাবে? যাব। সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছে। ঠাকুরজি, ঠাকুরজি আমার কথা মনে করেন? ওমা, করেন বই কি। তবে নিয়ে চলুন। তবে আপনাদের অকল্যাণ করার বড় ভয়, কিন্তু কিন্তু তাকেই বা কোথায়? নিচে থাকলে কাজকর্মের সুবিধা হবে। উপরে কি তোমার নিজের ঘর নেই? নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কিছু বলল না। প্রতুলের এই সরল কথায় যে কি কঠিন মানে লুকিয়ে আছে তা সে জানে। বউ, বউ তুমি এসেছো?
ভালো ছিলে না তো? প্রতুল মাথা নেড়ে বলল। মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তার কপালের ঘাম মুছিয়ে দিয়ে বলল, এখন ঠাকুরজির কাছে এসে পড়েছ, আর চিন্তা নেই। এখানে চিকিৎসা পেলেই একেবারে সুস্থ হয়ে যাবে। এখন চলো দেখি, ভেতরে চলো। দুপুরে সুরমা যখন খবর পেল বউয়ের জন্য নিচের ঘর পরিষ্কার হচ্ছে, তখন অপমানে তার দু চোখ ভরে জল এলো। দাদা, বউ কি নিচে শোবে নাকি? তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, যার যা খুশি তা করুক। সুরমা লজ্জায় কাঁদতে কাঁদতে চলে গেল। প্রতুল নতুন করে আবার সংসার শুরু করল। ক্রমে সে সুরমার সব কাজই করতে লাগল। শুধু উপরে যায় না, স্বামীর সাথে সে দেখা করে না। ক্রমে সুরমাও উপরে যাওয়া বন্ধ করে দিল। প্রতুল যখন কাজ করে, সুরমা পাশে বসে থাকে। দুজনেরই দুজনের প্রতি ভালোবাসা গাঢ় হতে লাগল। মাঝে মধ্যে নতুন বউয়ের জ্বর হয়, কদিনের উপসে আপনা থেকেই ঠিক হয়। তবে সুরমা আগের মতন আর পেরে ওঠে না। ইচ্ছা থাকলেও শরীরে যেন সেই জোর আর নেই। তার সেই লাবণ্য সৌন্দর্য আজ কোথায়? আচ্ছা ঠাকুরজি, তুমি দিন এমন হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি? আচ্ছা বউ, আমি যদি বিদেশে যাই চিকিৎসার জন্য, তোমার মন খারাপ হবে না তো? তা হবে বই কি। তবে যাব না? না ঠাকুরজি, যেও না। তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হবে। সুরমা স্নেহ ভরে তার কপালে চুম্বন করে। আচ্ছা বউ, তোমাকে দাদা কি কখনো কিছু বলেছেন? কেন, কি আবার বলবেন? তাহলে তুমি তার কাছে যাও না কেন? ইচ্ছে করে না? প্রতুল মাথা নিচু করে বলল, করে, কিন্তু যাওয়ার যে জো নেই। ও মা, কেন? আমার যে রাক্ষসগণ, ওনার নরগণ। সে কি? কে বলেছে এ কথা? কেন, উনি যে বললেন পিসিমাকে। মিছে কথা, মিছে কথা এসব! ছি ছি ছি, এই কথা কে বলল? না না, উনি মিছে কথা কেন বলবেন? না না না, তুমি আর এসব জানতে চেও না। ছি 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 ছি, তুমি আর এসব জানতে চেও না, তুমি আর এসব জানতে চেও না। ঝড়ের বেগে কোথা থেকে যেন যজ্ঞদত্তের ঘরে এসে ঢোকে সুরমা। কেঁদে উঠে বলে, বউকে এমন করে দূরে সরিয়ে রাখলে? কি ভয়ানক মিথ্যেবাদী তুমি! যজ্ঞদত্ত হতবাক। মানে? ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কি বলছো সুরো? কি ভেবে বিয়ে করেছিলে? দূরেই বা আছো কি ভেবে? আমার জন্য আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছো? এক দণ্ডও আমি এখানে থাকতে চাই না, আর এক দণ্ডও থাকতে চাই না। সুরমা এই বলে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। যজ্ঞদত্তের মাথায় আগুন জ্বলে গেল। জ্ঞান শূন্য হয়ে সে টেবিলের ওপরে রাখা ভারী রুলার দিয়ে নিজের মাথায় আঘাত করল। গল গল করে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। আমি অধম, আমি মিথ্যেবাদী, আমি প্রতারক, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, আমি অধম, আমি অধম, আমি প্রতারক। বলতে বলতে যজ্ঞদত্ত অজ্ঞান হয়ে গেল। নতুন বউ ছুটে এসে যজ্ঞদত্তকে কোনোভাবে সামলে নিয়ে তার মাথাটা কোলে নিয়ে বসল।
সেই বাগবিতণ্ডার পর 6 দিন কেটে গিয়েছে। সুরমার শরীর আরো ভেঙে গিয়েছে। সে দাসীকে জিজ্ঞেস করল, দাদা দাদা কেমন আছেন? দাসী বলল, ভালো আছেন? আমি আমি দেখে আসব। তুমি বড় দুর্বল, তাই আবার জ্বর। ওই ওই দেখো, তুমি উঠো না, ডাক্তার বারণ করেছেন। সুরমার বড় আশা যজ্ঞদত্ত তাকে দেখতে আসে। প্রতুল 1 দিন 2 দিন এমন করে 1 সপ্তাহ কেটে গেল। জ্বর কমেছে, কিন্তু ভীষণ দুর্বল। সে চাইলেই উঠতে পারে, কিন্তু অভিমানে তার শয্যাত্যাগের প্রবৃত্তি হল না। নিজের মনে সে কাঁদত এবং আলো ও ছায়ার সেই গল্পগুলোর কথা ভাবত। সন্ধে নেমে এসেছে, ততক্ষণে সুরমা ঘুমিয়ে পড়েছে। গায়ের ওপর কে যেন হাত রাখল। দিদি, দিদি, কে? ও মা, বউ, এ কি? চোখ এমন লাল কেন? মুখ এমন শুকনো? কি হয়েছে? আমাকে ছুটি দিয়ে দাও দিদি, আমি চলে যাই। কেন? ও কি? ও মা, এই যে ভীষণ জ্বর। পেছন থেকে দাসী প্রতুলকে বলি, ও ডাকতে ডাকতে বৌদিদি। এসে বলে, আজ 8 দিন হলো বেহুশ, তুমি এখানে কিভাবে এলে? 8 দিন? ডাক্তার দেখছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলা বৌদিদি 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিল, কিছুতেই শুনলে না। সন্ধ্যের পর সুরমা যজ্ঞদত্তের ঘরে গেল। দাদা, দাদা, বউয়ের জন্য কিছু করো। কি কি হয়েছে? নানান ডাক্তার বদ্যি এলো, সকলেই বিফল হয়ে একে একে ফিরেও গেল। সারাদিন সারা রাত যজ্ঞদত্ত প্রতুলের মাথার কাছে পড়ে থাকে। প্রতুল তাকে আর চিনতে পারে না। প্রতুল, প্রতুল, একবার চেয়ে দেখো। প্রতুল, বলো, বলো ক্ষমা করেছো। প্রতুল, প্রতুল, একটিবার চেয়ে দেখো। একবার বলো ক্ষমা করেছো। প্রতুল, প্রতুল, কে কথা বলবে? কে দেবে উত্তর? সকল অবজ্ঞা, তাচ্ছিল্য, অবহেলাকে পেছনে ফেলে প্রতুল চলে গেল। একদিন সকালে উঠে সুরমা বোঝে যজ্ঞদত্ত বাড়িতে নেই। সে দাসীকে জিজ্ঞেস করে, দাদা কোথায়? কাল তিনি পশ্চিমে চলে গেছেন। কবে আসবেন? সে তো জানি নে, হয়তো খুব শিগগির। আমি আমি কোথায় থাকবো? সরকার মশাই বলেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে যেখানে খুশি থাকো। সুরমা আকাশের দিকে তাকালো। আলো নিভে গিয়েছে। আকাশে সূর্য নেই, চাঁদ নেই, তারারাও নেই। অস্ফুট ছায়াটাও যেন কোথায় হারিয়ে গিয়েছে। চারিদিক ঘনান্ধকার। বক্ষ স্পন্দন যেন ক্রমেই কমে আসছে। চোখের জ্যোতি
ম্লান ও স্থির। আলো মশাই, 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 আলো মশাই। সে ধীরে ধীরে শুয়ে পড়ল। আসলে আলোর অনুপস্থিতিতে ছায়ার উপস্থিতি অপ্রয়োজনীয়। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলো ও ছায়া। গল্পের কথক সায়ন রায়চৌধুরী। আলো সোমনাথ ঠাকুর। ছায়া সৃজনী ব্যানার্জি। প্রতুল সায়ন্তনী ব্যানার্জি। পিসি তনুশ্রী ব্যানার্জি। বন্ধু শুভজিৎ চক্রবর্তী। মিত্তির মশাই দেবাশিস ভদ্র। দাসী পায়েল সিনহা, দোলন ঠাকুর। অন্যান্য চরিত্রে সায়ন্তনী ব্যানার্জি ও পায়েল সিনহা। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। আবহ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত।